হ্যালো স্টুডেন্টস, এইচকে ডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশের দেখো চ্যাপ্টার নাম্বার 6, তার থেকে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। আমরা আগের ক্লাসগুলোতে গাছের বিভিন্ন অংশ, মূল, কাণ্ড, পাতা সে সম্পর্কে দেখে নিয়েছি এবং সেখান থেকে নোটসগুলোও কিন্তু আমরা কভার করেছি। আজকের ক্লাসে গাছের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ফুল, সেটা আমরা পড়বো এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দেখে যাবে সেগুলো আজকের ক্লাসে দেখে নেব। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে একটি আদর্শ ফুলের কটি অংশ। মনে রাখবে, একটি আদর্শ ফুলের মোট 4টি অংশ হয়, সেটা হচ্ছে বৃত্তি, দলমণ্ডল, পুং, স্তবক এবং স্ত্রীস্তবক। একেবারে আমরা অন্যরকম ভাবে ভাগ করতে পারি। দেখো, বৃত্তি এবং দলমণ্ডল সেটা হচ্ছে সাহায্যকারী স্তবক, আর জনন স্তবক বা অত্যাবশ্যকীয় স্তবক যেগুলো থাকতেই হবে সেটা হচ্ছে পুংস্তবক বা যার আরেকটা নাম হচ্ছে পুংকেশর চক্র, আর স্ত্রী স্তবক বা যার আরেকটা নাম হচ্ছে গর্ভকেশর চক্র। তাহলে এরকম ভাবে আমরা ভাগ করতে পারি। নেক্সট, একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের পরিচয় দাও এবং সেখানে প্রত্যেকটা অংশে আমরা কাজ লিখব। দেখো, তোমাদের টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার 189 এখানে পরপর মানে অংশগুলো নাম দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে বলছে ফুলের বোটা যে অংশটা, সেই ফুলের বোটার ঠিক উপরে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের এই অংশটা, কেমন সেটা দেখো সবুজ রঙের একটা উল্টানো ঘন্টার মতো। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি উল্টানো ঘন্টার মতো, এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা হচ্ছে উল্টানো ঘন্টার মতো। ওকে, এই একটা অংশ থাকে। যখন ছোট কুড়ি থাকে তখন পুরো কুড়িটাকে এটা কি করে ঢেকে রাখে। সবুজ ঘন্টাটা আসলে 5টা ছোট ছোট পাতার মতো অংশ নিয়ে তৈরি। এক একটা অংশকে কি বলা হয়? বৃত্তাংশ বলে। আর পুরোটাকে কি বলবো আমরা? পুরোটাকে বলবো আমরা বৃত্তি। ওকে, তাহলে প্রথমে দেখো আমি এখানে লিখেছি প্রথম যেটা অংশ সেটা হচ্ছে বৃত্তি। ফুলের সবচেয়ে বাইরের অংশ হলো বৃত্তি, যা কুড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে। জবা ফুলের ক্ষেত্রে বৃত্তি সবুজ ঘন্টার মতো 5টি বৃত্তাংশ নিয়ে গঠিত। ওকে, কাজ কি? তাহলে এটাই কাজ যে কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবক যেগুলো আছে, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, সেগুলোকে ঢেকে রাখা, তাপ, রোদ, বৃষ্টি, কীটপতঙ্গের আক্রমণ, বাইরের আঘাত থেকে রক্ষা করা, এটা হচ্ছে প্রধান কাজ। আর বৃত্তি তো সবুজ রঙের হয়, তার জন্য সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করা, এটাও কিন্তু এর অন্যতম একটি কাজ। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে পরবর্তী অংশ, মানে সাহায্যকারী স্তবকের মধ্যে, সেটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের ক্ষেত্রে দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তি, তারপরে পাপড়ি যেগুলো আছে সেটা হচ্ছে দলমণ্ডল, তারপর পুং স্তবক এখানে থাকে, আর তার সঙ্গে সঙ্গেই থাকে স্ত্রী স্তবক। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো পুংকেশর চক্র রয়েছে, একটা স্ত্রী কেশর চক্র বা গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক থাকে। কেমন, নিচেরটা হচ্ছে বৃত্তি আর পাপড়িগুলো হচ্ছে দলমণ্ডল। আলাদা করে এখানে দিয়েছে দেখো, মানে পুংস্তবকের মধ্যে যে পরাগধানী, পুংদণ্ড থাকে সেগুলো দিয়েছে, আর স্ত্রী স্তবকের মধ্যে 3টে অংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ডল, ছবিটা কিন্তু দিয়েছে। জবা ফুল এটা আদর্শ ফুল, এখানে 4টে স্তবকই থাকে, এই ছবিটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব দলমণ্ডল। তাহলে দলমণ্ডল সম্পর্কে কি লিখবে? পাপড়ি দিয়ে গঠিত ফুলের ভিতরে, মানে বৃত্তির ভেতরে থাকা সাদা বা রঙিন স্তবক। কিছু কিছু ফুল যেগুলো সাদা ফুল হয়, বর্ণহীন ফুল হয়, তাদের ক্ষেত্রে দলমণ্ডল বা পাপড়ি সাদা হয়, কিন্তু বেশিরভাগ ফুল, জবা বলো বা গোলাপ বলো, সবগুলোর পাপড়িগুলো রঙিন হয়। তাহলে সেই রঙিন স্তবক সেগুলো হচ্ছে দলমণ্ডল। জবা ফুলের ক্ষেত্রে এরকম কটা পাপড়ি থাকে? 5টা, 1, 2, 3, 4, 5, 5টা কিন্তু পাপড়ি বা দলমণ্ডল থাকে। ওকে, কাজ হচ্ছে উজ্জ্বল রঙের হয়, মিষ্টি গন্ধের জন্য দলমণ্ডল কীট পতঙ্গকে আকর্ষণ করে। তাহলে কীট পতঙ্গ ফুলে এসে বসবে, মধু খাওয়ার জন্য আসবে, তারপরে তার পায়ে পরাগ রেণু লেগে যাবে, তখন সেই মৌমাছিটা বা প্রজাপতি অন্য ফুলে বসলে তখন দুটো ফুলের মধ্যে পরাগ মিলন ঘটবে, ফলে তাদের বংশবিস্তার ঘটবে। ওকে, তাহলে এই কারণে তাহলে পরাগ মিলনে বা বংশবিস্তারে সাহায্য করছে। 2 নম্বর, ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক তাকে ঢেকে রাখতেও কিন্তু সাহায্য করে। ওকে, নেক্সট আমাদের দেখো পুংস্তবক। কেমন, পুংদণ্ড এবং পরাগধানী নিয়ে দলমণ্ডলের ভেতরে থাকা তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। কি কি থাকে এখানে? পুংদণ্ড থাকে এবং পরাগধানী থাকে। পুংদণ্ড এবং পরাগধানী নিয়ে গঠিত, যে পুংদণ্ড এবং মাথায় যেটা থাকে পরাগধানী, যার মধ্যে পরাগ রেণু থাকে। কেমন, তাহলে এটা হচ্ছে পুংস্তবক। কাজ হচ্ছে পরাগ রেণু তৈরি করে পরাগ মিলনে সাহায্য করা, এটা হচ্ছে প্রধান কাজ। স্ত্রী স্তবক কি কি নিয়ে তৈরি?
দেখো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। নিচে যেটা স্ফীত অংশ, মোটা খোলা অংশ, সেটা হচ্ছে গর্ভাশয়। দণ্ডাকার অংশ সেটা হচ্ছে গর্ভদণ্ড, এবং মাথা যেটা সেটা মুণ্ড, তাই না, গর্ভমুণ্ড। ওকে, এখানে কাজ হচ্ছে গর্ভাশয়ের মধ্যে ডিম্বক এবং ডিম্বকের ভেতরে ভ্রূণস্থলী থাকে। ভ্রূণস্থলীতে থাকা ডিম্বাণু নিষিক্ত হলে সেখানে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। মনে রাখবে, নিষেক ঘটার পর সব সময় ডিম্বাশয়টা ফলে পরিণত হবে, আর তার মধ্যে থাকা যে ডিম্বক সেগুলো পরবর্তীকালে বীজে পরিণত হবে নিষেকের পর। তাহলে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। কেমন? এভাবে স্ত্রীস্তবক গাছের বংশ বিস্তারে কিন্তু সাহায্য করে। এরপর নেক্সট কোয়েশ্চেন, বৃত্তাংশ উপবৃত্তি কি? সাধারণত বৃত্তি কতগুলো ছোট ছোট পাতার মতো অংশ নিয়ে তৈরি, সেগুলোকে বৃত্তাংশ বলে। জবা ফুলের ক্ষেত্রে 5টা এরকম অংশ থাকে। আর এখানে দেখো উপবৃত্তি, কোনো ফুলে বৃত্তির নিচে সবুজ পাতার মতো অংশ থাকে, এগুলোকে বলা হয় উপবৃত্তি। মানে বৃত্তি থাকে, বৃত্তির নিচে আবার সবুজ পাতার মতো অংশ থাকে, সেগুলো হচ্ছে উপবৃত্তি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্পূর্ণ অসম্পূর্ণ ফুল কি? দেখো, যে ফুলে 4টে স্তবক 4টেই থাকবে, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সবকটাই থাকবে, সেগুলোকে বলবো আমরা সম্পূর্ণ ফুল। যেমন জবা, মটর, অপরাজিতা, ধূত্র। আগে আমরা যখন পড়তাম তখন ধূত্র ছবি এগুলো পড়তে হতো, অপরাজিতার ছবি সেগুলো অঙ্কন করতে হতো। কেমন? এখন বর্তমানে জবা ফুলের ছবিটা বেশি করে টেক্সট বুকে দেওয়া হয়, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, জবা ফুলের চিত্র এবং প্রত্যেকটা স্তবকের ভালো করে চিত্র, মানে চিহ্নিত চিত্র, প্রত্যেকটা অংশের নামকে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট, অসম্পূর্ণ ফুল, যেখানে 4টার মধ্যে 1টা বা 2টো স্তবক বা একাধিক স্তবক নাও থাকতে পারে। হয়তো দেখা গেল বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক থাকলো, স্ত্রীস্তবক নেই, বা বৃত্তি, দলমণ্ডল, স্ত্রীস্তবক আছে, পুংস্তবকটা নেই। কেমন? তাহলে তাদের আমরা বলবো অসম্পূর্ণ ফুল। যেমন কুমড়ো, রজনীগন্ধা ফুল, এগুলো হচ্ছে অসম্পূর্ণ ফুল। ওকে, নেক্সট আমরা আর কিছু দেখবো। এখানে দেখো একলিঙ্গ এবং উভলিঙ্গ ফুল, নাম শুনেই বুঝতে পারছো একলিঙ্গ মানে হয়তো সেই ফুলটা পুরুষ ফুল বা স্ত্রী ফুল। পুরুষ ফুল মানে কি? তাহলে সেখানে নিশ্চয়ই পুংকেশর চক্র বা পুংস্তবক আছে। তাহলে কোনো ফুলে যদি পুংস্তবক থাকে শুধু, বা কোনো ফুল স্ত্রী ফুল মানে তার মধ্যে শুধু স্ত্রীস্তবক আছে, ওকে, তাহলে সেই সমস্ত ফুলকে আমরা বলবো একলিঙ্গ। একলিঙ্গ মানে বৃত্তি, দলমণ্ডল থাকবে, 4টে তো স্তবক, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। একলিঙ্গতে কি হবে? বৃত্তি থাকবে, দলমণ্ডল থাকবে, তার সঙ্গে হয়তো পুংস্তবক থাকলো, বা বৃত্তি দলমণ্ডলের সঙ্গে হয়তো স্ত্রীস্তবকটা থাকলো। কেমন? তাহলে 3টে থাকবে, বৃত্তি, দলমণ্ডল আর পুং আর স্ত্রী স্তবকের মধ্যে যে কোনো একটা থাকবে, সেগুলো হচ্ছে একলিঙ্গ ফুল। ওকে, কুমড়ো ফুল, লাউ ফুল, এগুলো এক্সাম্পল। আর উভলিঙ্গর ক্ষেত্রে কি হবে? উভলিঙ্গতে দুটোই থাকবে, বৃত্তি, দলমণ্ডলের সঙ্গে সঙ্গে এই পুংস্তবক, স্ত্রীস্তবকের মধ্যে কি ছিল? একলিঙ্গতে যে কোনো একটা ছিল, এবার দুটোই থাকবে, তাদের আমরা বলবো উভলিঙ্গ ফুল। যেমন জবা ফুল, ধূত্র ফুল ইত্যাদি। পরাগরেণু, পরাগধানের মধ্যে ছোট ছোট গোলাকার হলুদ রঙের অংশগুলোকে পরাগরেণু বলে। কাজ হচ্ছে পুংজনন কোষ তৈরি করা, পরাগরেণু ও নিষেকে সাহায্য করা। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের আলোর সাথে ফুল ফোটার সম্পর্ক কি? দেখো, সূর্যের আলোর তীব্রতা এবং স্থায়িত্বকালের উপর ফুল ফোটা নির্ভর করে, একে আলোক পর্যায় বৃত্তি বলে। সূর্যের আলো যদি তীব্রতা কম বা বেশি হয় তাহলে ফুল ফোটাকে প্রভাবিত করে। আমরা জানি কিছু কিছু ফুল গ্রীষ্মকালে ফোটে, মানে সেখানে তীব্রতা বেশি দরকার। কিছু কিছু ফুল আবার শীতকালে ফোটে, তাহলে আলোর তীব্রতা কম দরকার, তাই না? যেমন সূর্যমুখী পদ্ম তীব্র আলোতে ফোটে, মৃদু আলোকে আবার মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়। সন্ধ্যা আলোতে আবার দেখো দিনের তীব্র আলোকে মুদে যায়, কিন্তু রাত্রে বেলায় বা বিকেলের পর কিন্তু এটা ফুটতে দেখা যায়। ওকে, তাহলে আমাদের ফুল থেকে যে যে প্রশ্নগুলো ছিল বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করলাম। শর্ট কোশ্চেন তো আমরা চ্যাপ্টারের একদম শেষে আলোচনা করব। ফুলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে ফলটা আমরা দেখব এবং তার পরবর্তী অংশগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। ওকে, আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা পুরনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 7-এর পরিবেশের বা সায়েন্সের প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা পুরনো ক্লাস দেখে নিতে পারবে, বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়েও ক্লাস 7-এর প্লেলিস্ট পাবে, সেখান থেকে পুরনো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। কেমন? আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।